আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। रहे हैं, बाकायदा पुलिस की सुरक्षा में गुजर रहे हैं। आगे आगे उनको सुरक्षा प्रदान करते हुए पुलिस आपको दिखाई देगी। पता है ये कौन सा संगठन है? ये हैं हमास के लोग। जी हाँ, वही गाजा वाला हमास। उसी के झंडे लेकर ये लोग ढाका की सड़कों पर बाकायदा बाइक में रैली निकाल रहे हैं और पुलिस उन्हें प्रोटेक्शन दे रही है। अब एक और तस्वीर देखिए। आप देख रहे होंगे कि एक जगह झंडा लगाया हुआ है और झंडे पर कुछ निशान है। गुजर रहे हैं, बाकायदा पुलिस की सुरक्षा में गुजर रहे हैं। आगे आगे उनको सुरक्षा प्रदान करते हुए पुलिस आपको दिखाई देगी। पता है ये कौन सा संगठन है? ये हैं हमास के लोग। जी हाँ, वही गाजा वाला हमास। उसी के झंडे लेकर ये लोग ढाका की सड़कों पर बाकायदा बाइक में रैली निकाल रहे हैं और पुलिस उन्हें प्रोटेक्शन दे रही है। अब एक और तस्वीर देखिए। आप देख रहे होंगे कि एक जगह झंडा लगाया हुआ है और झंडे पर कुछ निशान है। इस झंडे को गौर से देखिए। कोई इंटरनेशनल आतंकी संगठन का ये झंडा दिखाई देगा। खबर ये है तो जहां हमास, अल कायदा, आईएसआईएस, कट्टरपंथी विचारधारा ज्यादा तेजी से फैलेगी, वहां अल्पसंख्यकों पर यह अत्याचार होगा। দেখলেন এই মিছিলটা, যে বাইক মিছিল করে আসছে এবং এই মিছিলটা ঢাকা শহরের বুকে হামাসের সাদা পতাকা হাতে নিয়ে, হামাস মানে গাজার হামাস, সেই হামাসের সাদা পতাকা নিয়ে মিছিল চলছে ঢাকা শহরের বুকে। এর সঙ্গে শুধু যে হামাসের ছবি আছে তা নয়, এর সামনে যে কালো রঙের পতাকা এবং সেখানে আরবিক অক্ষরে যেসব লেখাগুলো আছে, ওই পতাকা হচ্ছে আইসিসের পতাকা। তাহলে এই পতাকা আপনারা দেখছেন, ঢাকা শহরের মানুষ দেখছে, কারা মিছিল করছে সব দেখছে, অথচ দেখতে পাচ্ছে না বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের নিরাপত্তা বাহিনী। নমস্কার বন্ধুরা, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন। বাংলাদেশকে এক চরমপন্থী অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছে। গত কয়েকদিন ধরে বাংলাদেশের রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত ছবি এবং ভিডিও সামনে আসছে, তা দেখে শুধু ভারত নয়, আন্তর্জাতিক মহলও স্তম্ভিত। ঢাকার ব্যস্ত রাজপথে প্রকাশ্যে উঠছে হামাসের সাদা পতাকা। শুধু হামাস নয়, অনেক জায়গায় দেখা গেছে কুখ্যাত জঙ্গি সংগঠন আইসিস বা ইসলামিক স্টেটের কালো পতাকাও। সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? এই সমস্ত পতাকা নিয়ে হাজার হাজার মানুষ প্রকাশ্যে মিছিল করছে, স্লোগান দিচ্ছে, কিন্তু দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশ বলছে কারা পতাকা লাগাচ্ছে তারা নাকি কিছুই জানে না। একটি দেশের রাজধানীতে নিষিদ্ধ ও উগ্রপন্থী সংগঠনের পতাকা নিয়ে প্রকাশ্যে র্যালি হচ্ছে আর প্রশাসন বলছে তারা অন্ধকারে। এটা কি প্রশাসনের ব্যর্থতা নাকি কোনো গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত? এই পুরো পরিস্থিতি গভীর চিন্তায় ফেলেছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। সম্প্রতি এনডিটিভিকে দেয়া, ভারতের বিখ্যাত সংবাদ প্রতিষ্ঠান মিডিয়া, সেই এনডিটিভিকে দেয়া একটি বিস্ফোরক সাক্ষাৎকারে শেখ হাসিনা এই চরমপন্থী উত্থান নিয়ে অত্যন্ত উদ্বেগ প্রকাশ করেছেন। এমনকি নিজের জীবনের চরম ঝুঁকি থাকা সত্ত্বেও তিনি দ্রুত দেশে ফিরে যাওয়ার কথা ঘোষণা করেছেন। কেন শেখ হাসিনা এই মুহূর্তে দেশে ফিরতে মরিয়া? কারণ বাংলাদেশে ইসলামিক সন্ত্রাসবাদ
শেকড় গেড়ে বসে গেছে এবং যত দিন যাচ্ছে তাদের শেকড় শক্ত হচ্ছে। আজকের ভিডিওতে আমরা এই সমস্ত বিষয়ের ভেতরের সত্যতা উন্মোচন করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত গুরুতর। প্রথমে আসি, এই যে ভিডিওটা আপনারা দেখলেন, ঢাকার রাজপথে হামাস ও আইসিসের পতাকা। বন্ধুরা, ঘটনার গভীরে যাওয়া যাক। গত কয়েকদিনে ঢাকার শাহবাগ, পল্টন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আশেপাশে কিছু মিছিল প্রত্যক্ষ করা গেছে। প্রথম মনে করা হচ্ছিল এগুলো হয়তো সাধারণ ফিলিস্তিনপন্থী কোনো সাধারণ সমাবেশ, কিন্তু ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে এই মিছিলগুলোতে ফিলিস্তিনের জাতীয় পতাকার চেয়েও বেশি প্রাধান্য পাচ্ছে হামাসের সাদা পতাকা এবং তাওহিদের লোগো সম্বলিত কিছু বিশেষ কালো পতাকা, যা হুবহু আইসিস বা আল কায়দার ব্যবহৃত পতাকার মতো। সাধারণত আন্তর্জাতিক রাজনীতিতে কোনো দেশের ওপর অন্যায় হলে তার প্রতিবাদ করা নাগরিকদের অধিকার, কিন্তু যখন সাধারণ প্রতিবাদের আড়ালে হামাস বা আইসিসের মতো উগ্রপন্থী গোষ্ঠীর প্রতীককে সামনে আনা হয়, তখন বুঝতে হবে এর পেছনে অন্য কোনো মাস্টার মাইন্ড, অন্য কোনো উদ্দেশ্য নিয়ে কাজ করছে। বাংলাদেশে এই ধরনের পতাকার প্রকাশ্য প্রদর্শন অত্যন্ত নজিরবিহীন। বিগত 1.5-2 দশকে বাংলাদেশে উগ্রপন্থী সংগঠনগুলোকে কঠোর হাতে দমন করে রেখেছিলেন শেখ হাসিনা। তিনি 560টা মসজিদ, মডেল মসজিদ তিনি স্থাপন করেছিলেন বলে তার বিরাট সমালোচনা করা হয়। কিন্তু মনে রাখতে হবে, মসজিদ মানে ধর্মনিরপেক্ষ মানে ধর্মহীনতা নয়। বাংলাদেশের বেশিরভাগ মানুষ তারা হচ্ছেন ইসলাম বা মুসলিম, তারা সেই মানুষদের তাদের জন্য মসজিদ যদি তৈরি করাকে কখনোই বলা যায় না যে এটা শেখ হাসিনার যে সাম্প্রদায়িক মনোভাবের প্রতীক, এটা কখনোই বলা যায় না। বরং মসজিদ তিনি 560টা মসজিদ তিনি প্রতিষ্ঠা করেছিলেন সৌদি আরবের টাকায়, দেশের টাকায় নয়। কিন্তু সাথে সাথেই তিনি এটাও করেছিলেন, উগ্রপন্থী সংগঠনগুলোকে কঠোর হাতে দমন করে রেখেছিলেন। জেএমবি, আনসারুল্লাহ বাংলা টিমের মতো সংগঠনগুলোর এই নেটওয়ার্ক ভেঙে দেওয়া হয়েছিল। কিন্তু বর্তমান রাজনৈতিক শূন্যতার সুযোগ নিয়ে এই উগ্রবাদী শক্তিগুলো আবার গর্ত থেকে বেরিয়ে আসতে শুরু করেছে। এটা রাজনৈতিক শূন্যতা বলবো না, কারণ এখন তো বাংলাদেশে সেখানে নির্বাচিত সরকার আছে, সুতরাং রাজনৈতিক শূন্যতা বলাটা ভুল। বরং এই সরকার এবং তার আগে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার, এদের প্রকাশ্য মদত পেয়ে আজকে এই সাম্প্রদায়িক শক্তিগুলো, সন্ত্রাসবাদী শক্তিগুলো তাদের গর্ত থেকে বেরিয়ে আসতে শুরু করেছে। তারা সাধারণ মানুষের ধর্মীয় আবেগকে হাতিয়ার করে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করছে। আর এই পুরো বিষয়ের ওপর প্রশাসনের রহস্যময় নীরবতা, পুলিশ এবং আর্মি, এখনও তো আর্মি মাঠে আছে, তারা উঠে যায়নি, তারা কিন্তু নীরবতা পালন করছে। এবার আসি এই ঘটনার, এটাই হচ্ছে সবচেয়ে রহস্যময় এবং উদ্বেগজনক অধ্যায়। সেটা হলো এই ধরনের নিরাপত্তা সংস্থাগুলোর তারা একেবারে সম্পূর্ণ নিশ্চুপ, রহস্যময় এবং উদ্বেগজনকভাবে নিশ্চুপ। এই সমস্ত মিছিল কোনো গলির ভেতরে বা গোপনে হচ্ছে না। ঢাকার বুকে যেখানে শত শত সিসিটিভি ক্যামেরা রয়েছে, যেখানে সার্বক্ষণিক পুলিশি পাহারা আছে, যেখানে আর্মি রয়েছে মাঠে, সেখানে এই ঘটনা ঘটছে। অথচ সংবাদ মাধ্যম যখন পুলিশ প্রশাসনকে এই বিষয়ে প্রশ্ন করে, তখন তাদের উত্তর অদ্ভুত। পুলিশ আধিকারিকরা সোজা জানিয়ে দিচ্ছেন, আমরা এ বিষয়ে কিছুই জানি না, আমাদের কাছে কোনো তথ্য নেই,
কারা পতাকা লাগাচ্ছে আমরা জানি না। ভেবে দেখুন, একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের রাজধানীতে গ্লোবাল টেররিস্ট অর্গানাইজেশনগুলো তাদের প্রতীক নিয়ে মিছিল করে যাচ্ছে, আর ইন্টেলিজেন্স বা গোয়েন্দা সংস্থাগুলো বলছে তারা কিছুই জানে না। এটা কি আদৌ বিশ্বাসযোগ্য? এর পেছনে দুটি বড় কারণ থাকতেই পারে। দেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং তারপরে যে বিএনপি সরকার, তারেক রহমানের সরকার, তারা তাদের প্রকাশ্য মদতে আইন শৃঙ্খলা ব্যবস্থা এতটাই ভেঙে পড়েছে যে উগ্রপন্থীদের নিয়ন্ত্রণ করার ক্ষমতা তাদের নেই। আজকে উগ্রপন্থীরা ছাত্রলীগের কর্মীদের তাদেরকে অপহরণ করছে, তারপর তুরাগ নদীতে তাদের লাশ ভেসে উঠছে। এটা দেশে আইন শৃঙ্খলা রক্ষার এটা নমুনা? দ্বিতীয়ত, প্রশাসনের ভেতরে এমন কিছু উপাদান ঢুকে পড়েছে যারা এই ইসলামিক চরমপন্থীদের ব্যাকডোর সাপোর্ট বা পরোক্ষ মদত দিচ্ছে। যদি দ্বিতীয় কারণটি সত্যি হয়, তবে তা বাংলাদেশের সাধারণ মানুষ শুধু নয়, প্রতিবেশী রাষ্ট্র ভারতের জন্য এক বিরাট বড় সিকিউরিটি থ্রেট বা নিরাপত্তা হুমকি। আর ইসলামিক সন্ত্রাসবাদের গভীর শেকড়, এই বিষয়ে কয়েকটা কথা বলতেই হয়। এই যে হামাস বা আইসিসের পতাকা ওড়ানো, এটা কিন্তু কেবলই একটা প্রতীকী বিষয় নয়, এটা আসলে একটা ডেমো বা ট্রেলার। উগ্রপন্থীরা, উগ্রবাদীরা, সন্ত্রাসবাদীরা বিশ্বকে এবং বাংলাদেশের আম জনতাকে দেখাতে চাইছে যে এখন তাদের সময় এসেছে, এবার বাংলাদেশে তাদের খেলা চলবে। আর তারা চালাচ্ছেও। বিগত কয়েক মাসে বাংলাদেশের কারাগারগুলো থেকে বহু চিহ্নিত উগ্রপন্থী ও নিষিদ্ধ সংগঠনের নেতাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে জামিনে, বা তাদের বিরুদ্ধে কেস তুলে নেওয়া হয়েছে, মামলা তুলে নেওয়া হয়েছে। হিজবুত তাহরির বা আনসার আল ইসলামের মতো নিষিদ্ধ সংগঠনগুলো এখন প্রকাশ্যে পোস্টারিং করছে, সেমিনার করছে, হুমকি দিচ্ছে নানা রকম। পাকিস্তানের সাথে এই সরকার তারা প্রণয় ঘটিয়ে পাকিস্তান থেকে উগ্রপন্থা সন্ত্রাসবাদকে আমদানি করছে বাংলাদেশে। সোশ্যাল মিডিয়ায় তরুণ প্রজন্মকে টার্গেট করে উগ্রবাদী প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। যখন কোনো দেশে অর্থনৈতিক অস্থিরতা চলে, যখন বেকারত্ব বাড়ে এবং রাজনৈতিক স্থিতিশীলতা থাকে না, তখন উগ্রবাদী শক্তিগুলোর জন্য যুব সমাজকে মগজ ধোলাই বা ব্রেন ওয়াশ করা খুব সহজ হয়ে যায়। আজ যারা হামাসের পতাকা নিয়ে ঘুরছে, কাল যে তারা হাতে অস্ত্র তুলে নেবে না, তার গ্যারান্টি কে দেবে? এই শিকড়টা যদি একবার মাটির গভীরে চলে যায়, যেটা অনেকটা গভীরে ইতিমধ্যেই চলে গেছে, তবে বাংলাদেশ আর একটা আফগানিস্তান বা সিরিয়ায় পরিণত হতে বেশি সময় লাগবে না। আর এজন্যেই শেখ হাসিনার উদ্বেগ এবং এনডিটিভিকে বিস্ফোরক সাক্ষাৎকার তিনি দিয়েছেন। বাংলাদেশের এই ভয়াবহ রূপান্তর কিন্তু এড়ানো যায়নি দিল্লির বা বিশ্ব রাজনীতির নজর থেকে। বিশ্ব রাজনীতি, ভারত, তারা সবাই জেনে গেছে বাংলাদেশে এখন কি হচ্ছে। আর এই পুরো পরিস্থিতি সবচেয়ে বেশি ভাবিয়ে তুলেছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। আপনারা জানেন, রাজনৈতিক পট পরিবর্তনের পর তিনি ভারতে আছেন। সম্প্রতি ভারতের বিখ্যাত নিউজ চ্যানেল এনডিটিভিকে তিনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিস্ফোরক সাক্ষাৎকার দিয়েছেন। এই সাক্ষাৎকারে শেখ হাসিনা এই প্রথম স্পষ্ট ভাষায় বলেছেন যে তিনি বাংলাদেশে এই চরমপন্থী উগ্রপন্থী শক্তির উত্থান দেখে অত্যন্ত চিন্তিত ও মর্মাহত বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে। তিনি বলেন, যে দেশকে তিনি 20 বছর ধরে রক্ত ঘাম দিয়ে একটি আধুনিক ধর্মনিরপেক্ষ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলেছিলেন, আজ সেই দেশ মৌলবাদীদের চারণভূমিতে পরিণত হচ্ছে।
সবচেয়ে বড় চমক ছিল সাক্ষাৎকারের শেষ অংশে। সেখানে শেখ হাসিনা অত্যন্ত দৃঢ়তার সাথে বলেছেন যে তিনি খুব দ্রুত বাংলাদেশে ফিরে যেতে চান এই বছরের মধ্যেই। এটা এই প্রথম বললেন। আগে তিনি বেশ কয়েকবার বলেছেন তিনি দেশে ফিরবেন, কিন্তু এই বছরের মধ্যেই তিনি ফিরবেন এটাই প্রথম বললেন। এটা শুধু এনডিটিভির সাক্ষাৎকারে নয়, আমি ইতিপূর্বে বিভিন্ন এপিসোড করেছি, সেখানে বলেছি যে তিনি নেতাদেরকে ডেকে তাদেরকে স্পষ্টভাবে মিটিং করে বলেছেন তিনি দেশে ফিরবেন এই বছরের মধ্যেই, এবং আরও স্পষ্ট করে বলেছেন হয়তো অক্টোবর নভেম্বরের মধ্যেই তিনি ফিরে যাবেন। সাংবাদিক এনডিটিভির যখন তাকে মনে করিয়ে দেন যে বাংলাদেশে তার বিরুদ্ধে শত শত মামলা রয়েছে, তাকে হত্যা নিহত মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তার জীবনের চরম ঝুঁকি রয়েছে, এই অবস্থায় কি তিনি ফিরবেন? তখন শেখ হাসিনা বুক চিতিয়ে উত্তর দিয়েছেন, আমি আমার জীবনের পরোয়া করি না। তিনি বলেছেন আমার বাবা মা ভাইদের এই দেশের মাটিতেই হত্যা করা হয়েছে, আমি দেশের মানুষের জন্য এবং দেশকে এই চরমপন্থীদের হাত থেকে রক্ষা করতে নিজের জীবন উৎসর্গ করতেও প্রস্তুত। এতটা স্পষ্টভাবে এবং দৃঢ়তার সঙ্গে নির্দিষ্ট সময়সীমা জানিয়ে শেখ হাসিনা এই মন্তব্য এই প্রথম করলেন। শেখ হাসিনার এই মন্তব্য প্রমাণ করে যে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি কতটা সংবেদনশীল মোড়ে এসে দাঁড়িয়েছে। তিনি ভালো করেই জানেন তিনি যদি দ্রুত দেশে ফিরে রাজনৈতিক হাল না ধরেন তবে উগ্রপন্থীরা পুরো দেশের নিয়ন্ত্রণ নিয়ে নেবে, আর সে নিয়ন্ত্রণ নিলে যে বাঙালি জাতীয়তাবাদ মানসিকতা শেষ হয়ে যাবে, এটা তিনি জানেন। আলোচনা শেষ করি। বাংলাদেশের এই পরিস্থিতি কেবল বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নয়, বাংলাদেশের সীমানা ভারতের সাথে যুক্ত দীর্ঘ প্রায় 4100 কিলোমিটার সীমানা। সেখানে যদি ইসলামী সন্ত্রাসবাদ বা আইএস কিংবা হামাসের মতো আদর্শের বিস্তার ঘটে তবে তার সরাসরি প্রভাব পড়বে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা সহ পুরো উত্তর পূর্ব ভারতে। আবার উত্তর পূর্ব ভারত শুধু বলবো কেন, এটা ছড়িয়ে পড়বে সারা দেশে, সারা ভারতে। আমি কয়েকদিন আগে আপনাদেরকে একটি এপিসোডে বলেছি ইসরায়েলের রাষ্ট্রদূত ভারতে যিনি আছেন তিনি বলেছেন হামাস এসে বাংলাদেশে ঘাঁটি গেড়েছে খুব ভালোভাবে, এবং শুধু হামাস তো নয়, আইসিসও এসেছে। একটি শান্ত প্রগতিশীল বাংলাদেশ যেমন আমাদের ভারতের সবার কাম্য, ঠিক তেমনি এটা বিশ্বেরও কাম্য। এবং এই উগ্রবাদের চাষাবাদ কিন্তু শুধু বাংলাদেশে থাকবে না, পুরো দক্ষিণ এশিয়ার শান্তি নষ্ট করে দিতে পারে। শেখ হাসিনা কি পারবেন দেশে ফিরে এই পরিস্থিতির মোড় ঘোরাতে, নাকি বাংলাদেশ এক অনন্ত অন্ধকারের দিকে ক্রমশ তলিয়ে যাবে? বাংলাদেশের প্রশাসন কি সত্যি ঘুমিয়ে আছে, নাকি জেনে বুঝে এই এজেন্ডা তারাই জারি রেখেছে চোখ বন্ধ করে রাখার বিনিময়ে? প্রিয় দর্শক, বাংলাদেশকে বাঁচাতে শেখ হাসিনার দেশে ফিরে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং তিনি যত দ্রুত তিনি ফিরতে পারেন ততই বাংলাদেশের মঙ্গল, দক্ষিণ এশিয়ার মঙ্গল, বিশ্বের শান্তির পক্ষে মঙ্গল। প্রিয় দর্শক, আপনাদের এই বিষয়ে কি মতামত? আপনারা কি মনে করেন বাংলাদেশের সাধারণ মানুষ এই উগ্রবাদকে মেনে নেবে? কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এই ধরনের গভীর রাজনৈতিক ও ভূ রাজনৈতিক বিশ্লেষণ নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ। জয় বাংলা।